খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার, জানাবো আজকের গুরুত্বপূর্ণ 14টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সরকারি প্রকল্পে ভরসা নয়, সম্মান নিয়ে লড়াই। লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষে বলে বিতর্কের ঝড় তুললেন মিঠুন, তৃণমূলের তীব্র জবাব। কনভয় ঢুকতেই ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু, শুভেন্দু বললেন, তোর বাপ যাচ্ছে দেখ। অপরাধ মজুরি চাওয়া, মুম্বাইয়ে বীরভূমের শ্রমিকের 2 কান কেটে নেওয়ার অভিযোগ। ডেলিভারি বয়ের মৃত্যুতে রণক্ষেত্র সল্টলেক, নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে লক্ষ্য করে ইট জনতার, পাল্টা পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস পুলিশের। বিজেপি নেতাদের 2টি করে ভোটার কার্ড, প্রমাণ সহ কমিশনকে ডাকাত বলে তোপ তেজস্বীর। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নদিয়ায়, রাতের অন্ধকারে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েত সদস্যের স্বামী। গাড়ি বন্ধ করবি নাকি গুলি খাবি, হুগলিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি দুষ্কৃতীদের। ভোট চুরির অভিযোগে সরব রাহুল গান্ধী, দাবি এই কারণেই 70 আসনে হার কংগ্রেসের, দলেই উঠছে সংশয়ের সুর। সব সিনেমা হলে বছরে 365 দিন বাংলা ছবি চালানো বাধ্যতামূলক, বড় উদ্যোগ রাজ্য সরকারের। ছেলের মৃত্যুতে সিবিআই নয়, সিআইডি তদন্ত চাই, 180 ডিগ্রি ঘুরে গেলেন ডাউয়াগুড়ির প্রধান কুন্তলা রায়। জঙ্গি হামলায় ধ্বংস হবে পুরীর জগন্নাথ মন্দির, দেওয়াল লিখনে আতঙ্ক, প্রশ্নে পুলিশের ভূমিকা। 2 মাসের মধ্যেই চুরমার 1 কোটি টাকার বাঁধ, টিএমসি বিধায়ককে বললেন সব সিপিএম বিজেপির দোষ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি, সেখানেই প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরে যাচ্ছিলেন, সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে কালো পতাকা দেখানো হলো তাকে। এরপর মঞ্চ থেকে পাল্টা দিলেন শুভেন্দু। এদিন টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলেন 10-15 জন যুবক, তাদের প্রত্যেকের হাতেই ছিল কালো কাপড়। শুভেন্দুর কনভয় টোল প্লাজার কাছে আসতেই কালো পতাকা দেখাতে থাকেন তারা, জোরে জোরে স্লোগান দিতে থাকেন জয় বাংলা। এরপর এদিন মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা, বলেন, আমি আসার সময় দেখি ডানকুনি টোল প্লাজার কিছু কর্মচারী আমায় কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম, তোর বাপ যাচ্ছে দেখ, যত দেখাবি তত আসবো, যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব, যদি বাপের বেটা হোস আমার সামনে এসে দেখা। কোচবিহারে করেছিল, বারাসাতে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে। সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে তার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। বিরোধী দলনেতার দাবি, তাকে প্রাণে মারার চেষ্টা করেন। এই খবর পৌঁছয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে খোঁজ নেন শুভেন্দুর। এরপর আজ হুগলিতে তাকে দেখানো হলো কালো পতাকা। মুম্বাইয়ে বাংলার এক পরিযায়ী শ্রমিকের 2 কান কেটে দেওয়ার নৃশংস ঘটনা চাঞ্চল্য ফেলেছে। বীরভূমের নলহাটি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং 5-6 মাস আগে মুম্বাইয়ের মালাট এলাকায় এক বেসরকারি ঠিকাদার সংস্থায় কাজ করতে যান। অভিযোগ, বাড়ি ফেরার সময় মজুরির পাওনা 20,000 টাকা চাইলে ঠিকাদার টাকা না দিয়ে উল্টে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ক্ষুব্ধ হয়। রাহুলের অভিযোগ, ঠিকাদারের 3-4 জন সহযোগী থানায় জানানোর শাস্তি হিসেবে তার 2 কান কেটে দেয়। যন্ত্রণায় কোনো রকমে পালিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান তিনি। গুরুতর চোটের কারণে কাটা কান জোড়া লাগানো সম্ভব হয়নি। কিছুদিন চিকিৎসার পর তিনি নলহাটিতে ফিরে আসেন। রাহুল জানান, প্রাণ বাঁচাতে পালানোর সময় তার আধার ও ভোটার কার্ড সহ ব্যাগ ফেলে আসতে হয়, আর মোবাইল আগে থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার মা বলেন, 5-6 জন মিলে ছেলের এই অবস্থা করেছে, হাতে টাকা নেই, কি করব বুঝতে পারছি না। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে রাজ্য জুড়ে, বিশেষ করে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতে শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে সরব হলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তার অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের 2টি আলাদা এপিক নম্বর সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে। নিজের দাবির সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বুধবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, বিজেপির অন্যতম বড় নেত্রী নির্মলা দেবী
যিনি মুজফ্ফরপুরের মেয়র। এনার কাছে দুটি এপিক নম্বর সহ দুটি আলাদা ভোটার কার্ড রয়েছে। একই বিধানসভায় দুটি আলাদা বুথে দুটি ভোটার কার্ড দেওয়া হয়েছে। এপিক নম্বরের পাশাপাশি দুটি কার্ডে এনার বয়সও ভিন্ন। ইনি এসআইআরে দুটি আলাদা ফর্ম ভরেছিলেন, যার মাধ্যমে দুটি ভোটার কার্ড পেয়েছেন। তেজস্বীর অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটের আগে ভোট ডাকাতি শুরু করেছে। যদি নির্বাচন কমিশন নিজেই এই দুর্নীতি করে, তাহলে এসআইআর এর অর্থ কি? এই ঘটনা একটা নয়, গোটা বিহার জুড়ে এমন অজস্র ঘটনা ছড়িয়ে রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে গাড়ির ধাক্কা, মাঝে পড়ে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের। এই ঘটনাকে কেন্দ্র করে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজে তুমুল উত্তেজনা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বুধবার বিকেলে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে একটি 4 চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। বিস্ফোরণ ঘটে, রাস্তাতেই পুড়ে খাক হয়ে যায় গাড়িটি। এদিকে ওই জায়গাতেই দাঁড়িয়েছিলেন এক ডেলিভারি বয়, তার সঙ্গে ছিল বাইক। অসাবধানতাবশত রেলিংয়ে আটকে যান ডেলিভারি বয়। গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়, তবে ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে জ্বলন্ত পুড়ে যান তিনি। উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তাই দমকল কর্মীদের লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট বৃষ্টিও করে। পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। স্থানীয়দের দাবি, রাস্তায় দাঁড়িয়ে টাকা পয়সা নিতে ব্যস্ত পুলিশ, অথচ পথ নিরাপত্তার বিষয়ে কোনো গুরুত্ব নেই। দুর্ঘটনাগ্রস্ত ওই ডেলিভারি বয়কে উদ্ধার না করে পুলিশ ভিডিও করতে ব্যস্ত ছিল বলেই অভিযোগ। প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিভাবে ওই 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা এখনো স্পষ্ট নয়। গাড়িতে থাকা যাত্রী এবং বাইকে থাকা ডেলিভারি বয়ের নাম পরিচয় এখনো জানা যায়নি। সল্টলেক পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূলের অন্যতম হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুধবার বাঁকুড়ায় বিজেপির কর্মী সম্মেলনে তিনি বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে লড়তে হবে, ভিক্ষে নিয়ে লড়াই বা কাজের দরকার নেই। তার মতে এসব কেবল ভিক্ষে ছাড়া কিছু নয়। মিঠুনের মন্তব্যের সমর্থন জানিয়ে জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছে, সরকারি প্রকল্প দিয়ে আসলে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। প্রকল্প নিলেই হবে না, সঠিক বাস্তবায়ন জরুরি, এই বার্তাই দিয়েছেন মিঠুন। তৃণমূল ও সিপিএম এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারা শঙ্কর রায় বলেন, বাংলার মানুষই মিঠুনকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে, আর তিনি তাদের অপমান করছেন। সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং রেখেও বাইরে লড়াইয়ের নাটক করছে, মানুষ তা বুঝে গেছে। ভোটার লিস্টে মা মেয়ের বয়সের ফারাক 6 বছর। গোপালনগরের ঘটনা, বাবা পুত্রের বয়সের অঙ্ককেও হার মানবে। পাটিগণিতের বাবা পুত্রের বয়সের অঙ্ক হার মানবে। ভোটার লিস্টে মা ও মেয়ের বয়সের ফারাক মাত্র 6 বছর। আবার রয়েছে 18 বছরের ছেলেও। বিজ্ঞান ও বাস্তবকে যা বোকা বানিয়েছে, বিষয়টি সামনে আসতেই শোরগোল, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনাটি উত্তর 24 পরগনার গোপালনগর থানার 2 নম্বর পঞ্চায়েতের 127 নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায় জাহিদ খাঁ ও তার পরিবারের। জাহিদের স্ত্রীর নাম ময়না খাঁ কারিকর। ভোটার তালিকায় তার বয়স 26 বছর। দম্পতির প্রাপ্তবয়স্ক 2 সন্তানও রয়েছে। নিয়ম মতো তাদেরও নাম রয়েছে ভোটার তালিকায়। এখানেই গন্ডগোল। তালিকা অনুসারে মায়ের বয়স 26, কিন্তু মেয়ের বয়স 20, আবার ছেলের বয়স 18। বিষয়টি সামনে আসতেই যথারীতি আসরে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, পরিবার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ময়না খাঁ অবশ্য সেই অভিযোগ খারিজ করে জানিয়েছেন, তাদের আদি বাড়ি চাকদায়, পরবর্তীতে তারা গোপালনগরের গারাপোতায় বসবাস শুরু করেন। তার কথায়, ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে, তারা বাংলাদেশি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। বেঙ্গালুরুর মহাদেবপুরায় ভোট চুরির অভিযোগ প্রকাশ্যে আনার পর এবার অভিযোগের মাত্রা আরও বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথমে তিনি দাবি করেছিলেন 2024 লোকসভা নির্বাচনে অন্তত 25 আসনে ভোট চুরি করে জিতেছে বিজেপি। এবার বুধবার দলের বৈঠকে সেই সংখ্যা বাড়িয়ে তিনি বলেন, অন্তত 70 আসনে নির্বাচন কমিশনের সাহায্যে ভোট চুরি হয়েছে, আর সেই জয়ই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসিয়েছে। রাহুলের অভিযোগ, কংগ্রেস বিজেপির সরাসরি লড়াইয়ে 50,000 বা তার কম ভোটে বিজেপি জিতেছে 70 আসন, যেখানে কারচুপির প্রমাণ রয়েছে।
তিনি প্রস্তাব দেন ওই আসনগুলোতেও কর্ণাটকের মতো সমীক্ষা করা হোক। তবে দলের ভেতরে সংশয়ের সুর শোনা যায়। সচিন পাইলট সতর্ক করে বলেন, স্থানীয় নেতারা যেন ব্যর্থতা ঢাকতে শুধু ভোট চুরির অজুহাত না দেন, নইলে দলেরই ক্ষতি হবে। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী ভোটার তালিকার তথাকথিত কারচুপির প্রমাণ তুলে ধরেন। তার দাবি, 6টি পদ্ধতিতে কারচুপি হয়েছে। একই ঠিকানায় বহু ভোটারের নাম, অস্তিত্বহীন ঠিকানা, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভোটার দেখানো, ভুল ছবি, একই ভোটারের একাধিক তালিকায় নাম, ইত্যাদি ইত্যাদি। এরপর তিনি ইন্ডিয়া জোটকে একত্রিত করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযানে নামেন এবং সতর্ক করেন, সামনে আরো বিস্ফোরক তথ্য প্রকাশ করবেন। তার স্পষ্ট বক্তব্য, 70 আসনে ভোট চুরি না হলে জয় কংগ্রেসের ঝুলিতে যেত। বাংলা ছবির প্রসার ও বাঙালি অস্মিতা রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার জানান, পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অর্থাৎ দুপুর 3টে থেকে রাত 9টা বাংলা ছবির অন্তত একটি শো বাধ্যতামূলক। সিঙ্গল স্ক্রিন হলে বছরে 365 দিনে 365টি বাংলা ছবির শো চালাতে হবে। মাল্টিপ্লেক্সের স্ক্রিনের সংখ্যা অনুযায়ী শো বাড়বে। 2টি স্ক্রিনে বছরে 730টি, 3টিতে 1095টি, 4টিতে 1460টি শো। কয়েকদিন আগেই বাংলা ছবির সংকট নিয়ে টলিউডের তারকা ও প্রযোজকদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্ত্রী। ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ সেখানে রাজ্যের হস্তক্ষেপের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। বিজ্ঞপ্তি অনুযায়ী হল মালিকদের প্রাইম টাইমে বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক। প্রশ্ন উঠেছে, বাংলা ছবি না চললে কি হবে? মন্ত্রীর আশাবাদ, ভালো মানের বাংলা ছবি তৈরি হচ্ছে এবং সেগুলি ব্যবসাও করছে, তাই সমস্যা হবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার একই সঙ্গে মুক্তি পাচ্ছে বাংলা ছবি ধূমকেতু ও বলিউডের ওয়ার 2। অভিযোগ, বলিউডের ছবি মুক্তির সময় প্রযোজকরা শর্ত দেন, সারাদিন সেই ছবি চালাতে হবে হলে, যা মালিকরা মানে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাংলার ছবি। নতুন নিয়ম সেই একচেটিয়া দৌড় বন্ধে সহায়ক হবে বলেই আশা করছে বাংলা চলচ্চিত্র মহল। ছেলের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করার 24 ঘন্টার মধ্যেই নিজের আগের বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন কোচবিহারের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানোতর। এখন তিনি বলছেন তার মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই তিনি সিবিআই তদন্তের কথা বলেছিলেন। এবার তার দাবি, সিবিআই তদন্ত করুক তার ছেলের খুনিদের ধরতে। শনিবার প্রকাশ্য দিবালোকে পরপর গুলি করা হয়েছিল কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে, কিন্তু ঘটনার পর 3 দিন কেটে গেলেও এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। সে কারণেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কুন্তলা দেবী স্পষ্ট বলেছিলেন, পুলিশ চাইলে সবই করতে পারে, কিন্তু কেন করতে চাইছে না বুঝতে পারছে না। এতদিন তো পুলিশের উপর ভরসা রাখছিলাম, আর রাখতে পারছি না, তাই আমাদের সিবিআই দরকার। এরই মধ্যে এদিন জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন কুন্তলা দেবী। তারপরে সেখান থেকে বেরিয়ে বলেন, রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই। কিন্তু কেন সিবিআই তদন্তের কথা বলেছিলেন সেই প্রসঙ্গ উঠতেই বলেন, তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না, আমার উপর দলের কোনো চাপ নেই, আমি তো দলের লোক। এবার পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। মন্দিরের অতীতেই একটি দেওয়ালে লেখা ভয়ঙ্কর হুমকি বার্তা, যা দেখে আঁতকে উঠেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ওড়িশার স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা দেখা দিয়েছে। ওড়িয়া এবং ইংরেজি 2 ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া, সেই নম্বরে ফোন করার বার্তাও দেওয়া রয়েছে স্থানীয়দের উদ্দেশ্যে। শুধু তাই নয়, সুসজ্জিত এলাকায় একাধিক লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। একাধিক দেওয়ালেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্রশ্ন উঠছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এলো কিভাবে? গোটা মন্দির চত্বর এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও। সেসব উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল? এলাকায় লাইট পোস্টগুলি বা কিভাবে ভাঙা হলো? গোটা ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে মালদহের মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে মাত্র 2 মাস আগে 1,35,00,000 টাকা বরাদ্দে তৈরি হওয়া একটি বাঁধ ভেঙে পড়েছে। ফলে সংরক্ষিত এলাকায় প্রবল স্রোতে জল ঢুকে আতঙ্ক ছড়িয়েছে 1.5 লক্ষেরও বেশি মানুষের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, সেচ দফতর, প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্নীতি এবং অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। গত বছর এই এলাকায় বাঁধ কেটে ভয়াবহ বন্যা হয়েছিল, যা 2 দফায় প্রায় মাস 2 এলাকা প্লাবিত রেখেছিল। এরপর শুখা মরশুমে নতুন বাঁধ নির্মাণ করা হয়।
তবে কিছুদিন আগেই বাঁধের নিচ দিয়ে জল ঢোকার ঘটনা ধরা পড়ে, যা বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। অবশেষে প্রবল স্রোতে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে পড়ার পর রাজনৈতিক দোষারোপও শুরু হয়েছে। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করেন, রাতের অন্ধকারে সিপিএম ও বিজেপি কর্মীরা বালির বস্তা সরিয়ে ফেলায় বাঁধ ভেঙেছে। তার দাবি, কাজ ঠিকভাবেই হচ্ছিল। অন্যদিকে সিপিআই নেতা দিব্যজ্যোতি মিশ্র পাল্টা অভিযোগ করে বলেন, সাবিত্রী মিত্রের অব্যবস্থাপনার ফলেই এই অবস্থা। তিনি প্রশ্ন তোলেন, 1 কোটি টাকায় কালভার্টের কাজ হবে? প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল প্রশাসনের ইঞ্জিনিয়ারদের চোর আখ্যা দিয়ে বলেন, ভূতনির সর্বনাশ হয়ে গেছে। এদিকে সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি জানান, ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা চলছে। সদর এসডিও পঙ্কজ তামাং পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা দিয়ে জানান, ডিএম ও সেচ দফতরকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে জলস্রোতের তীব্রতায় আশঙ্কা করা হচ্ছে উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হতে পারে। রাতের বেলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, এই ঘটনায় গ্রেফতার 2 পুরনো দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানা এলাকার কন্যগড় চটকল এলাকায়। রীতিমতো গাড়ি থামিয়ে হুমকি দেয় অভিযুক্তরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চটকলের দিক থেকে রিসরা রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক চালকরা খালি ট্রাক নিয়ে কারখানায় যাচ্ছিলেন। সেখানেই চটকলের রাস্তায় দুজন তাদের রাস্তা আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থেকে টাকার দাবি করেন। অভিযোগ, টাকা দিতে না চাইলে মারধরও করা হয়, তাদের গালিগালাজ করা হয়, গুলি করার হুমকি দেওয়া হয়। বলা হয়, গাড়ি থামাবি নাকি গুলি খাবি? বুধবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লরি চালকরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরনো দুষ্কৃতী গুজিয়া সহ একজনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। উল্লেখ্য, একটা সময় চটকল ধর্মডাঙ্গা এলাকা ছিল সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল। চুরি, ছিনতাই, ডাকাতি ঘটনা অহরহ ঘটত। সন্ধ্যের পর জনমানবহীন হয়ে পড়ত ওই এলাকা। তবে বহু বছর এই সমস্ত এলাকায় দুষ্কৃতীদের বারবারন্ত ছিল না বললেই চলে। সম্প্রতি কন্যগড় কানাইপুরে খুন হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তার ঠিক কিছুদিনের মধ্যেই এভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো এবং কেনই বা টাকা চাইছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। কন্যগড় পৌরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, অনেক দিন ধরে কন্যগড়ে শান্তি শৃঙ্খলা রয়েছে। কয়েকদিন আগে কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুন হয়। পুলিশকে বলবো, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। রং দল বিচার না করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে বোম পড়তো, খুন হতো। 11 সালের পর কোনো খুন হয়নি। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনা নদিয়ার চাপড়া থানা এলাকার। খবর ছড়িয়ে পড়তেই নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে গণধোলাইও দেয় উত্তেজিত জনতা। তাকে বর্তমানে চিকিৎসার জন্য চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতার দাবি, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মঙ্গলবার রাতে ওই তৃণমূল নেতা তাদের বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখনই শুরু করে দেন মহিলা। তার চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসে। তারাই ওই তৃণমূল নেতাকে ধরে ফেলেন। আটকে রাখা হয়। খবর যায় পুলিশের কাছে। অভিযুক্তের স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। বুধবার তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগকারী মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। পুরো দমে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ধৃত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে।